সব কথা কি সুন্দর হবে, সবাই কি ঠিক কথাটাই বলবে বা সব কথা আপনার ভালো লাগবে? এটা কি শাসন, যে শাসনের মধ্যে একজন একটু কথা বলে যে কথা আপনার পছন্দ হয় নাই সেই জন্য তাকে আটক করতে হবে? আমরা আসলে পতন দেখছি, আমরা আসলে ভাঙন দেখছি, আমরা আসলে অনিবার্য ধ্বংস কিংবা অনিবার্য বিপর্যয় দেখছি। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আমরা গত কদিন ধরেই বলছি এবং সবাই জানেন যে দেশে এখনও একটি নির্বাচনী ডামাডোল চলছে। তার মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। কালকে একটি স্থানীয় পর্যায়ের নেতা তিনি মারা গেছেন, আরও একজন দেখলাম বিএনপি একজন নেতা গুরুতর আহত। এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের স্টুডিও উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি জনাব আব্দুল নূর তুষার, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি শুরুতে যেটি বললাম, বাট এর বাইরে কিন্তু আরও একটি চিত্র আছে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। বাংলাদেশের রাজনীতি আমি দীর্ঘদিন তো ফলো করেন, যে আমাদের পত্রিকাটিতে আজকে একটি হেডলাইন হয়েছে, ভোট উইদাউট ফেস্ট। ভোট কিন্তু কোথাও ওরকম, আমাদের এখানে যেমন ভোট এক ধরনের উৎসব ছিল, সবসময় আমরা দেখেছি। গত কত নির্বাচনে ছিল না, এবারও নেই। এটিকে আপনি কীভাবে দেখছেন? এটি কেন ভোট উইদাউট ফেস্টিভ্যাল, যেটাকে আপনারা ছোট্ট করে লিখেছেন উইদাউট ফেস্ট, জি এই বিষয়টা হয়েছে এই কারণে যে ভোট উইথ ফিয়ার তৈরি হয়েছে, দ্য ফিয়ার অফ আননোন। এবং এই ফিয়ার অফ নোন অ্যান্ড আননোন যেটা তৈরি হয়েছে, অর্থাৎ জানা এবং অজানা শত্রুর যে একটা বিষয় এই ভোটের বিপক্ষে, এটা তৈরি হয়েছে আসলে অনেকগুলি কারণে। প্রথমত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ উন্নতি হবে বলে আশা করা হয়েছিল সেটা হয় নাই, বরং একটা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই মানুষ ছিল। ফলে মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়েছে। এর মধ্যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে একজন প্রার্থী নিহত হয়েছেন এবং এক ধরনের সন্ত্রাসের আশঙ্কা বারবার বিভিন্ন মহল যেমন করেছেন, সরকার নিজে সন্ত্রাসী তৎপরতা হতে পারে এরকম একটি কথা বলেছেন। এবং এটা ঘটেছে কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অবৈধ অস্ত্র উদ্ধার করা যায় নাই, কিন্তু এগুলি ব্যবহৃত হবে না। এটা এক ধরনের আশ্বাস যে না হবে না, তাহলে উনি কি করে জানেন? না, কিন্তু উনি বললেন তো, তাহলে আমি সাধারণ মানুষ হিসেবে আমি বুঝবো যে ওর অবস্থা ভালো হবে, কারণ এগুলো তো ব্যবহার হবে না। কিন্তু আবার একই সঙ্গে পররাষ্ট্র দপ্তর বলেছে ভোটের সময় সংঘাত বা যে কোনো ধরনের অস্থিরতা বা সন্ত্রাস হলে এটার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে। তার মানে এক পক্ষ বলছে যে কোনো ধরনের ভয় নাই, আরেক পক্ষ বলছে আছে তো আছেই, এটা কে করবে এটাও তারা জানেন। জি তাহলে এই দুইটা বক্তব্য দুই রকমের। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যে ঘটনাগুলি দেখছি, যেমন এইমাত্র আপনি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা বললেন, অতি সাধারণ বিষয়, কে সামনে চেয়ার পাবে অথবা কতজন বসবে কতজন বসতে পারবে না, আগে থেকে চেয়ার দখল করে রাখা, এই ধরনের অত্যন্ত সাধারণ বিষয় নিয়ে হতাহত হতে পারে এরকম সংঘাত শুরু হয়ে যাওয়া, এটা খুবই দুঃখজনক এবং আপত্তিকর। কিন্তু আপনি চিন্তা করেন, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে কোথায়? একটা সরকারি দাওয়াতে, সরকারের মানুষ দাওয়াত দিয়েছে তাদেরকে, এবং সেইখানে আমি শুনলাম যে ইশতেহার সংক্রান্ত কথাবার্তা হওয়ার কথা। এখন যার যার দলের ইশতেহার তারা তারা জানে, এবং দলের কর্মীদেরকে দলের ইশতেহার সম্পর্কে জানানোর জন্য তো অনুষ্ঠান করার দরকার নাই। এটা যদি এরকম হতো যে সমর্থকদের কোথাও দাওয়াত দেওয়া হয়েছে, দল থেকে 5জন 10জন লোক এসে তাদেরকে ইশতেহার শোনাচ্ছে বা ইশতেহার পড়ছে বা ইশতেহার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে একটা কথা হতো। অথবা এই আলোচনাটা করার দরকারই নাই, দলের তরফ থেকে কিছু লোক আসবেন, তারা আলোচনা করবেন, করে তারপরে তারা এটা অর্গানাইজ করবেন যে একটা যৌথ সভা হবে যেখানে এই পাঠটা হবে। কিন্তু এইখানে এত লোক দাওয়াত দিয়ে নিয়ে আসা, অথবা এত লোকের আয়োজন করা, অথবা কতজন আসতে পারবে এটা ঠিক করে না দিয়েই তাদেরকে আসতে বলা, মানে এইটা হচ্ছে টোটাল মিসম্যানেজমেন্ট। তো এইরকম অবস্থা তৈরি হওয়ার কারণে মানুষ ভাবছে যে নির্বাচন হয় কি না, হলে নিরাপত্তা কই যাবে, ভয় পাচ্ছে। যারা সংখ্যায় কম, অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষ অথবা ভিন্ন জাতিগোষ্ঠী, তারাও ভাবছে যে আমরা কি ঠিকমতো ভোট দিতে পারবো কি না, দিলে পরে ভোটের পরে নির্যাতন হবে কি না, অথবা ভোটের আগে তাদেরকে কেউ বাধা দিবে কি না। তো এইরকম একটি পরিস্থিতি তো আসলে সাধারণত ভোটের আগে হয় না কখনো, কিন্তু এইবার ভোটের আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার সঙ্গে আরও যুক্ত হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, কুৎসা রটনা, বদনাম করা, একাধিক বিদ্রোহী প্রার্থী বড় দলগুলিতে থাকা, সবকিছু মিলে পরিবেশটা ঠিক, এটাকে কনজিনিয়াল বলে আর কি, মানে
একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় নাই, কনজিনিয়াল হয় নাই। তা আপনি একটু আগেই বলছিলেন যে অস্ত্র উদ্ধার হয়নি। আমরা একটি ফিগার জানি যে 5ই আগস্ট 2024 সালে 5 তারিখে কিন্তু প্রায় 1000 আর্মস লুট হয়েছে বা তারও একটু বেশি। সংখ্যাটা যেটাই হোক, এই সংখ্যাটা 1.5 সরকার বছরে কিন্তু জানবেন, উদ্ধার হয়নি এখন। সংখ্যাটা সরকার জানবেন কি জি। পরিমাণ অস্ত্র মানুষের হাতে চলে গিয়েছে অথবা লুটপাট হয়েছে, জি এবং তারা সেটা উদ্ধার করার ব্যবস্থা নেবেন। তারা আমাদেরকে জানাবেন যে 80 ভাগ, 90 ভাগ অথবা 100 ভাগই উদ্ধার করা সম্ভব হয়েছে, অথবা তারা আশ্বস্ত করবেন কোনোভাবে যে তারা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন যাতে কেউ অস্ত্র বের করতে না পারে। জি তো তারা কিন্তু এটা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এগুলো ব্যবহার হবে না। তো আমরা তো সেটা বিশ্বাস করেছি, কিন্তু পাশাপাশি যখন আবার বলা হচ্ছে যে গন্ডগোল হবে, অনেক কিছু হবে যার জন্য সরকারের একটি অংশ আবার বলছে অপরাধী আছে, তাহলে এটা তখন আর মানুষ আস্থা হারিয়ে ফেলে। এর সঙ্গে একটু রিলেট আজকে একটি পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে গোয়েন্দা সংস্থা বরাত দিয়ে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, টার্গেট কিলিং এর শখ ছাত্রলীগ আওয়ামী লীগের। এটা এটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট একটি পত্রিকায় দেখলাম ছাপিয়ে। হয়তো তাদের সোর্স আছে, যদি সোর্স থাকে তাহলে সোর্সকে ব্যবহার করে জানতে চাওয়া উচিত যে তারা কিভাবে এই পরিকল্পনাটা করছে। শুধু যদি তারা বলেন যে টার্গেট আছে, তাহলে টার্গেটদেরকেও নিরাপত্তায় নিয়ে যাওয়া উচিত তাদের। কারা টার্গেট অথবা যাদেরকে তারা মনে করছেন টার্গেট, তাদেরকে নিরাপত্তা দেওয়া উচিত। এরকম আসলে কি ঘটতে পারে কিছু আপনি? আমরা এখন আর কিছু নিয়ে আসলে বলতে পারি না। এই যে কোনো কিছু ঠিক করে বলা যায় না, এক ধরনের সংশয়, শঙ্কা, এক ধরনের ভয়, ভীতি, এইটাই তো হচ্ছে নির্বাচনের উৎসবকে নষ্ট করে দেওয়ার প্রক্রিয়া। এবং এবারে এটি খুব বেশি করে হচ্ছে এই সমস্যা। এইবার এটা খুব বেশি করে হওয়ার একটি বড় কারণ হচ্ছে একটি বড় দল যারা দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছে, এরা নির্বাচনে অংশই নিতে পারছে না। এখন আপনি যদি জানেন যে একটি অত্যন্ত শক্তিশালী প্রাণী যার ক্ষতি করার ক্ষমতা আছে সেটা জঙ্গলের মধ্যে কোথাও আপনি আছে, তাকে আপনি বাঁধতে পারেন নাই, তাকে বলেছেন তুমি বের হবে না, এটা হচ্ছে আপনি তাকে স্থগিত করেছেন, নিষিদ্ধ করেছেন, কিন্তু তাকে আপনি বন্ধ করতে পারেন নাই। এখন মানুষ তো ভয় পাবে ওই জঙ্গলে ঢুকতে, কারণ প্রাণী ওখানে আছে। তো সেই জন্য আওয়ামী লীগ এত বড় দল, আমার মনে হয় যে একটা আলোচনা হোক, বিচার হোক, কিংবা একটা প্রক্রিয়া হোক, এই সব কিছুর মধ্যে দিয়ে যদি একটা রিকনসিলিয়েশন সম্ভব হতো, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে তারা তো মাফ চায় নাই, তাদের তো কোনো অনুতাপ নাই, কিন্তু অনুতাপ বা মাফ চাওয়ার কোনো জায়গাও তো নাই, কোথায় তারা যাবেন? যদি একটা রিকনসিলিয়েশন কমিশন হতো অথবা কোনো একটা জায়গা হতো যেখানে অনুতপ্ত নেতৃবৃন্দ তারা তাদের দোষ স্বীকার করতে পারতেন। সবাই হয়তো অনুতাপ করবেন না, কিন্তু অনেকে তো করতেন। তো এরকম কোনো প্রক্রিয়া তো আসলে এই সরকার করেন নাই, ফলে এরা সবই এখন ভয়ঙ্কর একটি অবস্থায় মানুষের মনে। কিন্তু যদি এরকম একটা সুযোগ থাকতো তাহলে হয়তো অর্ধেকের বেশি লোক হয়তো অনুতপ্ত হতো বা আরও বেশি হতো। তখন মানুষ ভাবতো যে না, এদের তো অনেকেই অনুতপ্ত হয়েছে, তখন ভয়টা, শঙ্কাটা কমে আসতো। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশে যে নির্বাচনগুলো একটু কম প্রশ্নবিদ্ধ, সেসব নির্বাচনে আওয়ামী লীগ ধরেন 35 থেকে 40% ভোট পেয়েছে সব সময়। ধরেন সব, তারা হ্যাঁ মাঠে নেই, তাও পেয়েছে, অনেক তাদের অনেক ভোট এবার তারা কি পেয়েছে। হতে পারে? তো ধরে নেন অর্ধেক লোক ভোট দিয়েছে, তাদের সরাসরি ভোটার না, ধরেন 40%-এর মধ্যে 20%, আমরা ধরে নিতে পারি যে তারা আওয়ামী লীগের কথাবার্তা তখন ভালো লেগেছিল, ফ্লোটিং ভোট ছিল। হ্যাঁ, ফ্লোটিং ভোট ছিল, অথবা তার আত্মীয় স্বজন দিয়ে প্রভাবিত হয়েছে, অথবা বন্ধুরা দিচ্ছে, অথবা তারা ম্যানিফেস্টো বা ইশতেহার পড়ে তাদের মনে হয়েছে এই দলকে ভোট দেওয়া যায়, অথবা তারা অন্য দলের উপর বিরক্তির কারণে দিয়েছে। মানে এরকম ভোটার ধরে নেন অর্ধেক, 20%, কিন্তু তারপরেও তো 20% ভোটার থেকে যায়। তারপরেও ধরেন আরও বাদ দেন, ধরেন আরও 5% বাদ দিয়ে দেন, তাও তো 15% ভোটার থেকে যায়। এই 15% ভোটার তো একটা বড় সংখ্যক ভোটার। 12,78,00,000 ভোটার যদি হন, এবং সেইখানে ধরেন যদি 60%ও যদি ভোট দেয়, তাহলে 7 কোটির উপরে লোক ভোট দিতে আসবে। এবং এই 7 কোটির মধ্যে যদি 15% হয় বা 20% হয়, কম না কিন্তু, এটা অনেক। মানে 7 কোটির কিছু বেশি, ধরে নেন 7.5 কোটি ভোটার যদি ভোট দেয়, 7.5 কোটির 10% হচ্ছে 75,00,000, 20% হচ্ছে 1.5 কোটি। 1.5 কোটি ভোটার কিন্তু ভোটের ফলাফল বদলে দিতে পারে। বিশাল। কোথায় যেতে পারে এই ভোট? ডু থিঙ্ক? এটা আমি জানি না, তবে আমি এটা বুঝি যে আওয়ামী লীগের রাজনীতি যেহেতু খুবই মুক্তিযুদ্ধাশ্রয়ী, এবং তারা যেহেতু দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কাজ করেছেন এক সময়, তাদের বিরুদ্ধে একটি প্রচারণা এবং তাদের অবস্থান রেখেছিলেন, তাতে করে আমার মনে হয় যে জামাতে ইসলামকে আওয়ামী লীগের লোকজন ভোট দিবে বলে আমার মনে হয় না আর কি।
কারণ তাতে করে তাদের এই দীর্ঘ সময়ের যে রাজনীতি টোটালটাই ব্যর্থ হয়ে যায়। এবং তো এখানে তো আরো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি কিছু পাবে, এনসিপির ভালো প্রার্থী থাকলে হয়তো এনসিপিও না, পেতে পারে। এনসিপির উপর তো আওয়ামী লীগ নেতাকর্মীরা সবচেয়ে ক্ষুব্ধ সুফার এই না ধরেন হয়তো এরকম হইতে পারে, একজন দুইজন কথা তাদের ভালো লাগতে পারে, আবার তাদের মধ্যে তো পুরনো ছাত্রলীগের লোক আছে। ধরেন সে গিয়ে বললো যে আমি তোমাদেরই লোক, এখন মানে যান বাঁচাতে প্রাণ বাঁচাতে আমি অভিনয় করছি। আমরা তো জানি না আসলে ইলেকশনের সময় কে কি বলে, আমরা তো বলতে পারি না, কিন্তু তাদের কিছু লোক তো এনসিপিতে জয়েন করেছে যারা বেশ অ্যাক্টিভ ছাত্রলীগের নেতা ছিল। এবং অভিযোগ আছে যে ছাত্রলীগে থাকতে তারা অন্যান্য ছাত্র সংগঠনের নেতা কর্মীদের বিভিন্ন অত্যাচার নির্যাতনের অংশ নিয়েছে, এরকম অভিযোগও কিন্তু আছে। এখন ছাত্রলীগের নাম দিয়ে যে প্রচুর নির্যাতন এবং অনেক ধরনের উৎকট কাজকর্ম হয়েছে সেটা তো আমরা জানি। জি, আমি নিজেই একসময় একটা নোটিশ হলের সেটা নিয়ে সমালোচনা করেছিলাম অনেক। সেখানে ছিল কাকে দেখলে কাকে সালাম দিতে হবে, এটা করলে ওইটা হবে, কান ধরতে হবে, এবং নানান কথাবার্তা ছিল। তো এবং আমরা শুনেছিও তারা কি করে, এক ধরনের গণরুমে র্যাগিং করে, লোকজনকে দিয়ে কাজ করায়, জুতা পালিশ পর্যন্ত নাকি করায়, এরকম আমরা শুনেছি। তো এইসব কাজ তো হয়েছে। এখন সেই সময় কি তারা সেখানে ছিল কিনা এবং এইসব কাজে তারা অংশ নিয়েছে কিনা এটা বলতে পারবে ওই সময় যারা ছাত্র ছিল তারা। এখন যদি যারা এখানে চলে এসে তারা বলতে পারে যে না আসলে আমি জানি না আসলে, কিন্তু আছে তো তাদের মধ্যে কিছু ছাত্রলীগ, সেই জন্য আমার মনে হয়েছে যে ছাত্রলীগের পুরনোরা হয়তো তাদের বন্ধুদেরকে দু একটা ভোট দিতেও পারে। রাজনীতির মাঠে উত্তাপ নেই, তারও আরও একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন, দীর্ঘদিন আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল তার ক্ষমতার সঙ্গে ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিন্তু অনেকে বলেন যে আঞ্চলিক দল, উত্তরবঙ্গে খুব ভালো করেছিল, কিন্তু এবারে কিন্তু তারা দেশের বেশি প্রার্থী দিয়েছে। হ্যাঁ, তাদের অনেক কোনো অনেক প্রচারণা দেখছি না, এটি কিরকম? তাদের প্রচারণা তো আসলে এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একাধিক দল বলেছে যে তারা দোষর, তাদেরকে প্রতিহত করতে হবে। তাদের একটি দল তো তাদের যে হেড অফিস, জি, কেন্দ্রীয় অফিস দখলই করে ফেলতে চেয়েছিল, সেখানে একটা বিরাট গন্ডগোল হয়েছিল, অগ্নিসংযোগও হয়েছে ওইখানে, তাদের যে নেতা তার ছবি ভাঙচুর হয়েছে। তো এইসব কারণে আমার মনে হয় যে তারা প্রকাশ্যে অনেক তৎপরতা করছেন না। তারা তাদের অবস্থানটা বোঝানোর জন্য এবং তাদের নিবন্ধন, তাদের অস্তিত্ব এগুলো টিকিয়ে রাখার জন্য তারা প্রার্থী দিয়ে দেখিয়েছেন যে তাদের সারা দেশে সমর্থন আছে, প্রার্থী হবার মতো লোকও আছে যারা ঝুঁকি নিয়ে প্রার্থী হয়েছেন। আর আওয়ামী লীগের সঙ্গে তারা ছিলেন, কিন্তু আমার মনে হয় না আওয়ামী লীগকে তারা ভোট দিয়ে কোনো সাহায্য করেছেন, কারণ আওয়ামী লীগের ভোটের তখন দরকার হয়নি। নির্বাচন তো বানানোই আছে, তখন মৃত ব্যক্তিও নাকি ভোট দিয়েছে এরকম কথা শোনা যায়, যে যিনি মরে গিয়েছেন তার নামে ভোট দেওয়া হয়ে গিয়েছে। এগুলা কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই করা ব্যাপার না। তবে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দরকার ছিল শুধুমাত্র নির্বাচনকে একটা সুন্দর চেহারা দেওয়ার জন্য, একটা বৈধ জায়গা দেওয়ার জন্য। আর জাতীয় পার্টিতে কিছু মেধাবী লোকজন আছেন, তাদেরকে দিয়ে তারা কিছু কাজকর্ম করিয়েছেন, বিভিন্ন সময় মন্ত্রিত্ব দিয়েছেন। আমার মনে আছে কিছু আইনজ্ঞ ছিলেন, তাদের কিছু নদী আইন বিশেষজ্ঞ এরকম মানুষ ছিলেন, তারপরে তাদের কিছু পররাষ্ট্র দপ্তরে ভালো যোগাযোগ আছে এরকম মানুষ ছিলেন, সৌদি আরব মিডল ইস্টে ভালো যোগাযোগ আছে এমন লোকজন ছিলেন। তো তারা সেই এক্সপার্টাইজটাকে কাজে লাগিয়েছে আওয়ামী লীগ। কিন্তু জাতীয় পার্টি যে খুব একটা মানে দোসর হয়ে ভোটে সহায়তা করেছে আওয়ামী লীগকে, এটা আসলে দরকার পড়ে নাই কারো, কারণ ভোট হয় নাই, ভোট তো দরকার হয় না আওয়ামী লীগের। তো সেই হিসাবে জাতীয় পার্টি আসলে কাজের দোসর হয়তো। আর নির্যাতনের কথা যদি বলেন, জাতীয় পার্টি কখনো, এটা আমাকে স্বীকার করতে হবে, তারা নির্যাতকের ভূমিকায় অন্তত যেতে পারে না, এই জন্য যে তারা তো যখন ক্ষমতাচ্যুত হয়েছে এরশাদ সাহেব, তারপর থেকে তো তারা আসলে একটা মাইনরিটি এবং কাউকে না কাউকে তাদের আশ্রয় করে থাকতে হয়েছে। আর এটা অত্যন্ত দুঃখজনক। আমরা একসময় এরশাদকে স্বৈরাচার বিরুদ্ধে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমি তখন ছাত্র ছিলাম, ছাত্র নেতাও ছিলাম। কিন্তু বলতেই হয় যে স্বৈরাচার যদি এরশাদের মতো হয় তাহলে কিন্তু মানে অন্তত পরে আমরা যেসব চেহারা দেখেছি তাতে এরশাদকে দুধের শিশু মনে হয় এখন আমার কাছে। কারণ তার বিরুদ্ধে কবিতা বলা যেত, তাকে ইচ্ছা মতো সমালোচনা করা যেত। আমরা কবিতা পরিষদ করে আমরা টিএসসিতে টানা দিন রাত তার বিরুদ্ধে কবিতা পড়া হয়েছে, কবিরা কবিতা পড়েছেন। আপনার নিশ্চয়ই মনে আছে আপনি তখন রাজনীতি, ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছেন বা শেষ দিকে ছিলেন? আমি ছেড়ে দিয়েছি পতনের পরে 91-92 সালে, যখন আমি দেখলাম যে গণতন্ত্র আসবে, যে আশায় আমরা স্বৈরাচার খেদালাম, গণতন্ত্র সেই রূপে আসছে না। গণতন্ত্রের মধ্যে এত বিদ্বেষ হবে কেন? যারা একসাথে আন্দোলন করলো তারা একে অন্যকে শত্রুবৎ জ্ঞান করবে কেন? কেন ক্ষমতার লোভে তাদের ঐক্য ভেঙে যাবে? এবার কিন্তু তাই হচ্ছে।
আওয়ামী এটাই- লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে এটাই দুঃখজনক। তারা কিন্তু খুব বিভক্ত হয়ে হ্যাঁ, গেছে। এটাই দুঃখজনক। ক্ষমতা যখন সামনে আসে তখন ক্ষমতার যে লোভ কিংবা আকাঙ্ক্ষা সেটাই মানুষকে গ্রাস করে। তখন আর এত বন্ধুত্ব, এত নৈতিকতা, এত ত্যাগ তিতিক্ষা সবাই ভুলে যায়। যে বন্ধু পাশাপাশি আন্দোলন করেছে তারা একে অন্যের শত্রু হয়ে যায়। আমি এটা নিতে পারি নাই, এবং তার সঙ্গে আরও নিতে পারি না যে রাজনীতিতে এত নীচতা তখন ঢুকছিল। গালিগালাজ কেন করতে হবে? অন্য দলের নেতা নেত্রীকে কেন বিশ্রী ভাষায় কিংবা কুৎসিত ভাষা আক্রমণ করতে হবে, কিংবা আমার বন্ধুর সঙ্গে কেন আমাকে মারামারি করতে হবে? জি জি এইগুলি নেওয়া যেত না, আরও নেওয়া যেত না। ওই সময় কিন্তু আপনি জানেন ছাত্র রাজনীতিতে সন্ত্রাস ছিল। জি সেই সন্ত্রাসীরা এই দলগুলির নেতৃত্ব নিয়ে নিচ্ছিল, যেন এইটাই ছাত্র রাজনীতির কাজ। সেটা একটা আপত্তির জায়গা ছিল। এবং তার সঙ্গে প্রবল মাদক এবং অর্থের আমদানি হতো, অবৈধ অস্ত্রের আমদানি হতো, হলগুলিতে অস্ত্র থাকতো। তারপরে মাদক সেবন তখন বাড়তে শুরু করলো, জি এবং তখন খুবই পরিচিত মাদক ছিল ফেন্সিডিল। সেই ফেন্সিডিল আসক্ত ব্যক্তিরা দেখা গেল যে দলের সব বিভিন্ন জায়গাতে নেতৃত্বে বসে যাচ্ছেন, এবং তাদেরকে বৃহৎ নেতারা পছন্দ করছেন, জি কারণ তারা কথা শুনে, তারা চান্দা তোলে। তারা আমাদের মেডিকেলে এমন লোক ছাত্র সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে আসলো যাদের এই ধরনের অভিযোগ ছিল। তো এগুলো দেখে আমি আর রাজনীতির আগ্রহ হারিয়ে ফেলি। এই প্রসঙ্গটা তুললাম এই কারণে, কারণ 90-এর বিরোধী আন্দোলনে কিন্তু অল্প কয়েকজন লোক মারা গিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, মৃত্যুর পরিমাণ অনেক কম ছিল, অনেক কম ছিল। তারপরে আমরা সেই মৃত্যুকে মেনে নেই নাই। আমরা কিন্তু ডাক্তার মিলনের যেদিন হত্যা হলো সেদিন কিন্তু আসলে এরশাদের পতনের সূচনা হয়ে গেল। এর আগে পর্যন্ত একের পর এক নিহত হওয়া আহত হওয়া হচ্ছিল। ওই সময় যারা আহত নিহত হচ্ছিলেন, আমরা একটি মৃত্যুকে অনেক গুরুত্ব দিয়েছি। আর সেইখানে এখন আন্দোলনের আগেই দেখা যায় মানুষের মৃত্যু হয়, ইলেকশনের আগে মানুষের মৃত্যু হয়। এই মৃত্যুর মিছিল আমরা বাংলাদেশে বন্ধ করতে পারলাম না, এটা একটা দুঃখজনক। পারবো কি মনে হয়? পারে না এরকম কোনো কিছু তো আসলে মানে নাই। মানুষের অসাধ্য অন্তত পৃথিবীতে আল্লাহ তাআলা কিছুই রাখেন নাই। মানুষ আপনি যেটি বললেন যে আমরা কিন্তু সবসময় হতাশ হয়েছি, যখন 71 মহান মুক্তিযুদ্ধ আমাদের পূর্বসূরীরা করেছেন, আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন, আমাদের যে প্রত্যাশা ছিল পূরণ হয়নি। কিন্তু 90-এর আন্দোলনের কথা আপনি বললেন, আমরাও তখন একদম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র। 90-এর আন্দোলনের পরে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ না হয় নাই, কারণ আমাদের কিন্তু এবার 24 আমাদের এ পর্যন্ত 1.5 বছর তো পেরিয়ে গেছে। আমাদের কি ভালো কিছু আমরা প্রত্যাশা করতে পারি? আপনি আমরা তো প্রত্যাশা করেছিলাম যে এই জগদ্দল পাথর আমাদের বুক থেকে সরে যাবে। গণতন্ত্রহীনতা, শাসকের অগণতান্ত্রিক আচরণ, দুর্নীতি, সমাজে বিরাজমান বৈষম্য, তরুণদের প্রতি অবহেলা, বৃদ্ধদের প্রতি অযত্ন, অসম্মান, এই বিষয়গুলি দূর হবে। আমরা ভেবেছিলাম রাজনীতির ভাষা বদল হয়ে এমন জায়গায় চলে যাবে যে আমরা রাজনীতিবিদদের বক্তব্যই ঘন্টার পর ঘন্টা শুনবো। বিশেষ করে তরুণ যারা, আমি তো ভেবেছিলাম এরা বিতর্ক, বক্তৃতা, আবৃত্তি কত কিছু করে, এরা তো সারা পৃথিবীটাকে দেখে। এরা আমাদের সময় তো ইন্টারনেট ছিল না, ফেসবুক, ইউটিউব কিচ্ছু ছিল না। একটা সিনেমা দেখার জন্য আমাদেরকে কয়েক মাস অপেক্ষা করতে হতো। একটা অস্পষ্ট ঝাপসা ক্যাসেট, যেটা হ্যাঁ কিছুক্ষণ পর পর ভিডিও রেকর্ডারের হেড পরিষ্কার করতে হয়, সেটা দিয়ে আমরা সিনেমা দেখার চেষ্টা করতাম, ভালো সিনেমা। সেখানে এখন এই দেশে ইন্টারনেট, এই দেশে চাইলে আপনি যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারেন, আপনি সেটা দেখতে পারেন। এত কিছু থাকার পরে আমরা আশা করেছিলাম যে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখব। আমি ভেবেছিলাম যে তাদের ভাষা, তাদের বক্তৃতা, তাদের আচরণ তারা প্রমাণ করে দিবে যে আসলে আয়ুব বাচ্চু সেই গানের মতো যে তুমি বুড়ো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। এমন অভিযোগ আছে যে ইদানিং শুনি, প্রথম থেকেই শুনি 5ই আগস্টের পরে, যে 71 মুক্তিযুদ্ধের পর 69 গণ অভ্যুত্থান ছাত্ররা টেবিলে ফিরে গেছে। নেতৃত্ব কিন্তু ছাত্ররা ছিল। 71 মুক্তিযুদ্ধের পর টেবিলে ফিরে গেছে, 90-এর পরেও আপনারা টেবিলে ফিরে গেছেন, আমরা সবাই টেবিলে। 90-এর অভ্যুত্থানের পর আমি মেডিকেলের 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়েছি, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল কলেজগুলি আছে সেখানে যে মেধা তালিকা হয় সেই মেধা তালিকায় স্থান করেছি। কিন্তু আমি 90-এ যখন অভ্যুত্থান হয় তখন আমি মিছিল করি, তখন আমি স্লোগান দেই, আমি তখন ছাত্র সংসদের সদস্য। কিন্তু আমার তো ইচ্ছা করে নাই কখনো যে পড়াশোনা বাদ দিই। আমি এই জন্য বললাম, কিন্তু এবারে আন্দোলনের পরে যারা সামনের সারিতে ছিলেন তারা কিন্তু টেবিলে আর ফিরে যাননি, বা অনেকেই তাদেরকে ফিরে যেতে বলে নাই। তাদেরকে বলেছে যে দেশ তারা স্বাধীন করেছে, এবং তারপর বলেছে ক্ষমতায় তাদের অংশীদার হতে হবে। ক্ষমতায় অংশীদারিত্বের অনেক সময় বাকি আছে।
কিন্তু নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার, নিজের যোগ্যতাকে বিকশিত করার সময় তো এইটাই। সেই কথাটা তাদেরকে কেউ বলল না, এইটাই আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে। অন্তত একজন জ্ঞানীগুণী মানুষ দাঁড়িয়ে বললেন না যে ছাত্ররা তোমরা আসো, পড়াশোনা করো। আমার মনে আছে মুক্তিযুদ্ধের পরে খানাতাউর রহমান একটা ছবি বানালেন, আবার তোরা মানুষ হ। হ্যাঁ, আবার তোরা মানুষ হওয়া কথাটার মধ্যে কিন্তু আসলে একটা গভীর দর্শন ছিল, যে এই যে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, ফিরে আসার পর এত হতাশা, এত বেদনা, অনেকে অভাবের কারণে বা নানান কারণে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা, এই সব কিছু ফেলে দিয়ে জি। তারা যেন মানুষের মতো মানুষ হয়ে দেশটাকে গঠন করে। কই একটা ভালো সিনেমা তৈরি হলো না, 2টা বছরের তো সময় পাওয়া গিয়েছিল, একটা ভালো নাটক তৈরি হলো না, একটা ভালো বক্তৃতা কেউ দিল না যেখানে বলল যে এই দেশকে গড়ে তোলার জন্য উন্নত মানুষ দরকার, এই দেশকে গড়ে তোলার জন্য এমন ব্যবহার দরকার যে ব্যবহার দেখার জন্য আমাদের দেশে মানুষ আসবে। আমরা শুনলাম টাকা নিয়ে নাকি মানুষ আসবে বিনিয়োগ করতে। জি জি। টাকা নিয়ে আসা লোক মানেই কি ভালো লোক? না না, কিন্তু আমরা নিশ্চয়ই যদি না। শুনতাম যে বাংলাদেশে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা আসছেন, আমাদের ছেলেদেরকে 1 ঘন্টা পড়াবেন শুধু, জি জি কিংবা ধরেন যদি শুনতাম পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর আসছেন, জি। আমাদের আর্ট কলেজে তার কিছু ছবি থাকবে, তিনি বলবেন এই ছবি নিয়ে। আমরা যদি শুনতাম পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী আসছেন কেউ, আমরা তার গান শুনবো, কিংবা যদি শুনতাম কোনো বিরাট রাজনীতিবিদ আসছেন, তিনি তার জীবনের গল্পটা আমাদেরকে বলবেন। আমরা দেখলাম বিনিয়োগ সম্মেলন, কিন্তু বিনিয়োগ নাই। আমরা দেখলাম ইউরোপের দেশগুলি নাকি আমাদেরকে ভিসা দিয়ে ভরিয়ে ফেলবে, আমরা দেখলাম যে তাদের ভিসার দরজা তারা বন্ধ করে দিচ্ছে। আমরা শুধু শুনলাম, ইউরোপ না, এই যে ইন্দোনেশিয়ায় পোর্ট ভিসা ছিল, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এবং আমরা শুনলাম যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা গণতান্ত্রিক আচরণ ফিরে আসবে। আমরা দেখলাম যে মানুষজনকে আগে আটক করে পরে মামলা দেওয়া হচ্ছে। জি এই আচরণগুলি আমাদেরকে অত্যন্ত দুঃখিত করেছে। আমরা তো ভাবি নাই যে আগের যে স্বৈরাচারের যে আচরণ, স্বৈরতান্ত্রিক যে আচরণ, সিস্টেমের মধ্যে সেই ভূত এখনো লুকিয়ে থাকবে। মানুষ কথা বলবে, ভুল বলুক, জি মানুষ কথা বলবে, সমালোচনা করুক, জি। ভয় পাওয়ার কি আছে? এবং কথাই তো। বলেছিল প্রথম যখন সরকার গঠিত হয় যে আমাদের যে সমালোচনা করুক, কোনো অসুবিধা নেই, বাট আমরা তো কিছু ঘটনা দেখেছি সমালোচনা করলেই তাদেরকে বিভিন্ন নানা কৌশলে। কথাই তো, জি কথাই যদি এত আহত করে কাউকে, এটা তো আসলে মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কেন জানেন? আন্দোলনের সময় গান ছিল কথা ক, কথা ক। জি তো সব কথা কি সুন্দর হবে? সবাই কি ঠিক কথাটাই বলবে, বা সব কথা আপনার ভালো লাগবে? আমি এতক্ষণ যা বলছি সব কথার সাথে আপনি একমত নাও তো হতে পারেন। সেটাই। তো সেই জন্য আমাদের মধ্যে লড়াই হবে, আমাদের মধ্যে বিদ্বেষ, ঘৃণা হবে। কথাই তো সুযোগ নেই, থাকা উচিত না, এটা থাকা উচিত না। পৃথিবীতে কত পাখি গান গায়, সব পাখির গান আমার ভালো লাগে? না। কাকের কাকাও তো একটা গান, জি 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 তাই না? জি হ্যাঁ, তো ভাল লাগে না? কাকা করলে আমরা বলি কর্কশ, কিন্তু আসলে সেই কাকেরও তো পরিবার আছে, জি সেই কাকেরও তো শোক আছে। আপনি দেখবেন কাক মরে গেলে সব কাক এক জি জায়গায় জি হয়। জি সেই কাকেরও বুদ্ধি আছে। আমরা ছোটবেলায় পড়তাম একটা কাক পানি খাবে, একটা জি, জি। সারস, জি 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 হ্যাঁ, পানি, ওই পানির পাত্রের মধ্যে কাকটা পাথর ফেলে। জি জি। তাইলে আমার কি পৃথিবী থেকে কাক দূর করে ফেলা উচিত? না, নিশ্চয়ই না। তাহলে তাহলে এইটা কি রাজনীতি? এটা কি শাসন? যে শাসনের মধ্যে একজন একটু কথা বলে, যে কথা আপনার পছন্দ হয় নাই, সেই জন্য তাকে আটক করতে হবে? এবং দেখুন দেখুন যে সহিষ্ণুতা যেটা একদম কি বলে যে শূন্য পর্যায়ে চলে গিয়েছে, কোনো সহিষ্ণুতা নাই, পরমাৎ সহিষ্ণুতা। হ্যাঁ, আমরা 3টা শূন্যের সঙ্গে 4 নাম্বার শূন্য পেয়েছি। সেটা হচ্ছে সহিষ্ণুতা, সহনশীলতা শূন্যের জায়গায় চলে গিয়েছে। ভাষার সৌন্দর্য প্রায় শূন্যের কাছাকাছি। জি গালিগালাজ যে করে সে নাকি বিদ্রোহী, সে নাকি বিপ্লবের শক্তি। গালি কি আসলে আমাদের ভাষা? নিশ্চয়ই না। গালি থাকতে পারে আমাদের কালচারে, কিন্তু সেই গালি তো নিশ্চয়ই আমরা যখন কাউকে ভালোবাসি সেখানে দেই না, অথবা সেই গালি নিশ্চয়ই আমরা যত্রতত্র ব্যবহার করি না। জি গালি সব ভাষাতে আছে, কিন্তু আমাদের কালচারে গালি অত্যন্ত খারাপ। আমেরিকাতে ওরা গালি দেয়, অনেক বাজে বাজে গালিও দেয়, যেটা তাদের কথার অংশ, জি কিন্তু আমাদের ভাষায় তো আমরা সেটা করি না। তো সেটাও আমরা দেখলাম যে সেটাকে জায়েজ করা হচ্ছে। আমরা আসলে আমরা আসলে পতন দেখছি, আমরা আসলে ভাঙন দেখছি, আমরা আসলে অনিবার্য ধ্বংস কিংবা অনিবার্য বিপর্যয় দেখছি। সেলিম আল দীনের একটা নাটক আছে, সেই নাটকটার মধ্যে আছে যে 3 নদীর মোহনা একটা শহর, সেই শহরে পরিব্রাজক আসে এবং সে এসে দেখে যে সেই শহরে ভালো বলে কিছু নাই, সেই শহর আসলে একটা ধ্বংসের জায়গাতে চলে যাচ্ছে।
এবং সেইখানে ওই নাটকের মধ্যে আছে যে মানুষের ইতিহাস আসলে ধ্বংস বিপর্যয় আর পতনের ইতিহাস। তো আমার এই নাটকটাকে আমি যখন দেখি তখন অনেক কষ্ট পেয়েছি, আমি 2বার দেখেছি। কিন্তু একই সাথে আমার মনে হয় যে এই নাটকটাকে উনি বলেছিলেন ফোর রিয়ালিজম, মানে ভবিষ্যতের দর্শন। আচ্ছা আচ্ছা। তো সেলিম আলদিন বড় নাট্যকার, কিন্তু আমি বুঝি না যে আমাদের চোখের সামনে এই 3 নদীর মোহনায় যে শহর কিংবা যে দেশ, সেই পদ্মা মেঘনা যমুনার অববাহিকার এই দেশে আমরা এই পতন, এই অনিবার্য সাংস্কৃতিক শূন্যতা, এই হিংসা ঘৃণা এবং বিদ্বেষের প্রসার দেখব, এইটা আমি অন্তত ভাবি নাই। আমি যখন ছোট ছিলাম আমি ভাবতাম যে এইরকম হবে না। আমি ভাবতাম যে এখন বইয়ে আছে সুজলা সুফলা শস্য শ্যামলা, আমি ভাবতাম যে এই বইয়ের সবুজ, পতাকার সবুজ একসময় আমাদের পুরো জীবনকে মানে সবুজ আচ্ছন্ন করবে। আমি যখন রবীন্দ্রনাথ পড়তাম, আমি পড়তাম ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। কিন্তু সেই সবুজ, সেই তরুণদেরকে আজকে আমি যেভাবে দেখছি ক্ষমতার জন্য লোভী হয়ে উঠতে, অর্থের জন্য হাহাকার করতে, হয় রবীন্দ্রনাথ ভুল ছিলেন অথবা আমরা ভুল করছি। আরেকটু এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি দেখুন যে অন্তর্বর্তী সরকারের আমলে 400 কারখানা বন্ধ হয়ে গেছে, 1.5 লাখ শ্রমিক কর্মহীন হয়েছে এবং এই তালিকা সংখ্যা দিন দিন বাড়ছে। এটিকে আপনি কি বলবেন? অনেকগুলি কাজ হয়েছে যে কাজগুলি দেশের স্বার্থে ভালো হয় নাই। যেমন ধরেন গাজী টায়ারে আগুন দেওয়া হয়েছে। জি। এই টায়ার প্রতিষ্ঠানটি আমাদের দেশের সাধারণ মানুষের যে টায়ার দরকার সেটা বানাতো। এরা কিন্তু আমাদের দামি গাড়ির টায়ার বানাতো না। এরা রিক্সা, ট্যাক্সি, এই যে অটো রিক্সা, এই টায়ারটাই মূলত বেশি বানাতো। আর বানাতো হচ্ছে পরিবহন খাতে টায়ার। এই টায়ারের প্রায় 50% তারা তৈরি করতো বাংলাদেশের চাহিদার। এটা ধ্বংস করার তো কোনো যুক্তি নাই। এটা করার ফলে কি হয়েছে, দেশে আবার ভারতীয় এবং চাইনিজ টায়ারের রমরমা বাণিজ্য হচ্ছে। গাড়ি তো আর বন্ধ থাকবে না। তাহলে ব্যক্তির অপরাধ থাকলে, অন্যায় থাকলে তার শাস্তি, তার বিচার হবে। কিন্তু ওইটা হওয়ার পরে কি হলো, একে তো আমাদেরকে বৈদেশিক মুদ্রা খরচ করে এখন বিদেশ থেকে আবার সেই দামি টায়ার নিয়ে আসতে হচ্ছে, আর পাশাপাশি আমাদের শ্রমিকরা কর্ম হারিয়েছেন। এইভাবে অনেক ব্যবসায়ীকে ভিলিফাই করা হয়েছে। ব্যবসায়ীরা কি করবে? ব্যবসায়ীদেরকে বাধ্য হয়ে সরকারের সঙ্গে থাকতে হয়। গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, যা কিছু ইউটিলিটি বলেন, সব সরকারের কাছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতি বছর যে লাইসেন্স রিনিউ করতে হয়, এই প্রতিটি লাইসেন্স সরকারের কাছে। কোন ব্যবসায়ী সরকারের বিরুদ্ধে গিয়ে তার ট্রেড লাইসেন্স মনে করেন আটকা থাকলো, তার বন্ডের লাইসেন্সটা মনে করেন আটকে থাকলো, কিংবা তার পরিবেশের লাইসেন্সটা আটকে গেল, তার যে কোনো একটা লাইসেন্স, আপনার ফায়ার লাইসেন্সটা শুধু দিলেন না, তো কোন ব্যবসায়ী সরকারের বিরোধিতা করতে পারবে? সম্ভব বাংলাদেশে? তাহলে করেন এরকম যে সরকারের দ্বারস্থ হইতে হয় না। আপনি ইন্টারনেটে ক্রেডিট কার্ড দিয়ে পয়সা দিবেন, লাইসেন্স চলে আসবে। একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষা যারা নেবেন তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা দেখে ফায়ার লাইসেন্স দিয়ে দিবেন, সব দিয়ে দিবেন। বারবার আমরা শুনেছি ওয়ান স্টপ সার্ভিস বিদেশিদের জন্য হয়। ডলার নিয়ে আসলে আমাদের এখানে ব্যবসায়ীরা দ্রুত ব্যবসা করতে পারেন, 13 দিনের মধ্যে পোর্ট পেয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই না? কিন্তু আমাদের একজন ব্যবসায়ী কি 13 দিনের মধ্যে একটা কাগজ বের করতে পারে বাংলাদেশে? না। তাইলে আমাদের ব্যবসায়ীদেরকে যেভাবে সবসময় ভিলেনের চোখে দেখা হয়, এইটা বন্ধ হলো না। এবং এইবার আরো বেশি হলো। কে আওয়ামী লীগের ব্যবসায়ী, কে জাতীয় পার্টির ব্যবসায়ী, কে দোসর ব্যবসায়ী। তো কিছু ব্যবসায়ী অনেক লুটপাট করেছে, যারা লুটপাট করেছে তারা তো লুটপাট করেছে, লুটপাটের দায়ে তাদেরকে গ্রেপ্তার করেন, টাকা আদায় করেন। প্রতিষ্ঠান বন্ধ করার কোনো যুক্তি নাই। এবং সেই প্রতিষ্ঠানের আয় প্রতিষ্ঠানে জমা হবে, আপনি ব্যবসায়ীর কাছে সেটা যেতে দিবেন না। জি জি জি। লোকজন টাকা পাবে, প্রফিটের মধ্যে প্রফিট থাকবে, ওই ব্যবসায়ী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে এসে তার ব্যবসা গ্রহণ করবেন। আর ব্যবসা তো বড় ব্যবসাগুলি ব্যবসায়ীরা চালায় না, আসলে চালায় তো সিইও, কর্মচারী, কর্মীরা। তাদের হাতে ব্যবসাটা দেন, দিয়ে বলেন প্রফিট দিতে হবে, প্রফিট করতে হবে, যেভাবে ব্যবসা চলে। কিন্তু পৃথিবীতে সবসময় ব্যবসায়ী একজন ব্যক্তি, কিন্তু ব্যবসা একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের সঙ্গে অনেকে রুটি রুজি, দেশের অর্থনীতি অনেক কিছু জড়িত। ধরেন বিল গেটস যদি আওয়ামী লীগ করতো, আমরা কি মাইক্রোসফট বন্ধ করে দিতাম? কিংবা ইলন মাস্ক যদি ধরেন আজকে জামাত করতো, আওয়ামী লীগ এসে ইলন মাস্ককে বন্ধ করতো, কিন্তু আওয়ামী লীগ এটা করার চেষ্টা করেছে এবং এই কাজগুলি খারাপ হয়েছে। আপনি যখন ব্যবসাকে রাজনীতিকরণ করে, ব্যবসায়ী রাজনৈতিক পরিচয়কে বিবেচনা করে ব্যবসা দখল করবেন, ওই যে বিদ্বেষ তৈরি করা, সেই বিদ্বেষ থেকে পরবর্তী যে বিদ্বেষ এসেছে সেটা আরো বড় হয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম যে এই মূল জায়গাটা এখন
যারা আছেন তারা বুঝতে পারবেন যে দোষ ব্যবসায়ী করতে পারে ব্যক্তিগত জায়গাতে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের দোষ হয় না। ব্যবসা প্রতিষ্ঠান যদি চানাচুর ভাজে ওইটা চানাচুরি, জি 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 তাই না? ব্যবসায়ী বলছেন যে টায়ার বানায় ওইটা টায়ারই, এবং ওই টায়ার দিয়ে যে গাড়িটা চলে ওইটার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি এনসিপি সবাই উঠে, না হলে ওদের আত্মীয় স্বজনরা উঠে। তো সেই জায়গাটা তো আমরা ভুল করলাম, এবং এখনো সেটা চলছে। ব্যবসায়ীদেরকে ওইভাবে ভিলিফিকেশন করা হয়। আরেকটা কাজ হয়, ব্যবসায়ীরা সংসদ সদস্য হইতে আসলে আমরা খুবই আপত্তি করি। আমাদের ওই আপত্তিটা করা উচিত না। আমাদের আপত্তিটা করা উচিত ওই জায়গাতে যে উনি যেন সংসদ সদস্য হওয়ার পরে ওনার নিজের নামে অথবা আত্মীয় স্বজনের নামে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে নতুন ব্যবসা সরকারের সাথে করতে না পারেন, সরকারি কোনো ফান্ড যেন তার ব্যবসার মধ্যে না ঢোকে, এইটা দেখা দরকার ছিল। ব্যবসা কি বন্ধ হয়ে যাবে? ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে এমনকি খুব সখ্যতা ছিল, উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছিলেন, তাই না? জি 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 তো সেই জন্য কি এখন টেসলা মানে স্টার্লিং বন্ধ হয়ে গেছে, টেসলা বন্ধ হয়ে গেছে, এক্স যে আছে টুইটারের যে জি 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 নতুন নাম এক্স বন্ধ হয়ে গেছে, জি কিংবা ধরেন তার যে স্পেস এক্স সেটা বন্ধ হয়ে গেছে, তা তো হয়নি। তো তাইলে ট্রাম্পের সাথে তার বন্ধুত্ব নাকি আগের মতো নাই, কিন্তু তাতে করে কি তার প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে? জি। ঋণ তো নিয়েছে ব্যাংক থেকে। এখন যে ব্যবসাটা ভালো চলছিল সে তো ঋণ শোধ করছিল, আর আপনি যদি ওই ব্যবসাটা বন্ধ করেন অথবা ওইটার মধ্যে আগুন ধরে দেন, তাহলে তো ওই ব্যাংকের টাকা কার? জনগণের টাকা। জি জি একদিকে ব্যাংকের টাকা লুট হইলো, যেটা উদ্ধার করতে পারেন না, আরেকদিকে যারা ঠিক মতো ব্যবসা করে ব্যাংকের টাকা শোধ করছিল ওইরকম একটা কোম্পানিকে আপনি ধরেন ধ্বংস করলেন। সেটাই আমরা কিছু ভালো কিছু প্রত্যাশা করি। সরকার এসব বন্ধকরণ বা এসব উদ্যোগ যখন নেবে চিন্তা করবে, কারণ এর সঙ্গে অনেক মানুষের রুটি রুজির সংস্থান এসে ব্যবসা প্রতিষ্ঠান। আজকে শেষ করছি। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।